তারেক, আপনি ঠিক এই মুহূর্তে যেখানে আছেন ডেফিনেটলি একটা নিউট্রাল জোনে আছেন বোঝা যাচ্ছে, বাট ব্রাজিলের ম্যাচ রয়েছে সকালবেলা। এর আগের দিন আর্জেন্টিনা ম্যাচ জয়লাভ করেছে এবং ব্রাজিলের ম্যাচটার কিন্তু ইকুয়েশনাল অনেক ব্যাপার আছে। ইভেন এই গ্রুপ থেকে স্কটল্যান্ড বেস্ট 3 হয়েও সেখানে যেতে পারে। সব কিছু মিলিয়ে প্রেস কনফারেন্সে কার্লো আনচেলত্তির কথাও শোনা গেছে, অনেক কিছু। সব কিছু মিলিয়ে এই ম্যাচটাকে কেন্দ্র করে ব্রাজিলের প্রিপারেশনটা কেমন, পুরো ম্যাচটা কেমন হতে পারে? আমি শুরু মরক্কোর বিপক্ষে যে শুরুটা ব্রাজিল পেয়েছিল, তারপর হাইতির বিপক্ষে এমন পারফরমেন্স এবং এই জয়টা ব্রাজিলের বেশি দরকার ছিল, সেটা তারা পেয়েছে। এবং সবচেয়ে বড় কথা, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার নিঃসন্দেহে দলকে একটু বাড়তি উজ্জীবিত করবে। আমরা যেমনটা দেখি যে মেসির জন্য আর্জেন্টিনার দল খেলে, একই জায়গাটায় কিন্তু নেইমার অবস্থান করছেন এবং নেইমারের এটা সম্ভবত শেষ বিশ্বকাপ, এবং তার দলও নিশ্চয়ই তাকে সেভাবেই গ্রহণ করবে এবং তার উপস্থিতি তার দলকে সেভাবে উজ্জীবিত করবে। এটা স্কটল্যান্ডের বিপক্ষে এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বেশি দরকার। এবং যেটি বলছিলেন যে গ্রুপের সমীকরণ সবকিছু মিলে এই সি গ্রুপটা বেশ জটিল। মরক্কো তারা হয়তো দ্বিতীয় স্থানে আছে এবং সমান পয়েন্ট, যদি গোল ব্যবধানে পিছিয়ে আছে। এবং ব্রাজিলের যেটা অ্যাডভান্টেজ, তারা কিন্তু +3 যেটা গোল ব্যবধান, এবং সেইটা কিন্তু হাইতির বিপক্ষে ব্রাজিল করেছে। মরক্কো নিশ্চয়ই হাইতির বিপক্ষে এই সুযোগটা তারা মিস করবে না, তারাও হয়তো গোল ব্যবধানটা বাড়ানোর চেষ্টা করবে। স্কটল্যান্ডও সেই সুযোগের অপেক্ষায় আছে। তাদের ব্রাজিলকে যদি হারিয়ে দেওয়া যায়, তারা কিন্তু সরাসরি নকআউটে চলে যাবে। এবং ব্রাজিলের সামনে শুধু যে নকআউটে যাওয়ার সমীকরণ সেটি কিন্তু না, এখানে কিন্তু ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টাও তাদেরকে মাথায় রাখতে হচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে হিসেবটা একরকম হবে। তবে সবকিছু মিলে সামি আমার কাছে যেটি মনে হচ্ছে, ব্রাজিলকে এই গ্রুপ পর্ব থেকেই তাদেরকে বেশ ভালোভাবেই প্রিপেয়ার্ড হতে হবে। কারণ তারা গ্রুপ চ্যাম্পিয়ন হোক বা গ্রুপ রানার্স আপ হোক, তাদেরকে কিন্তু রাউন্ড অফ 32-তে বেশ শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে। তারা যদি গ্রুপ রানার্স আপ হয়ে যায়, সেক্ষেত্রে খুব সম্ভবত নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের ম্যাচ খেলতে হবে, এবং সেটা কিন্তু হবে মেক্সিকোর স্টাডিয়াল মন্তেরো স্টেডিয়ামে। আর যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাদের ম্যাচ হবে হিউস্টন, ডালাসের পার্শ্ববর্তী শহর, এবং সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে সম্ভাব্য জাপান। তো গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ তারা যেটাই হোক, তাদেরকে মোকাবেলা করতে হবে রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডস কিংবা জাপান। এবং এই দুটা দল কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ছন্দে আছে। এবং নেদারল্যান্ডসের গ্রুপে সুইডেন, জাপান আর সবগুলো ম্যাচ যদি আপনি দেখে থাকেন, ব্রাজিলের জন্য খুব কঠিন সময় অপেক্ষা করছে রাউন্ড অফ 32-তে। সেই কঠিন ম্যাচ বা সময়টাকে মোকাবেলা করার জন্য এই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটাকে ব্রাজিলকে আসলে নিজেদের তৈরি করার মঞ্চ হিসেবেই নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং কার্লো আনচেলত্তি আপনি দেখবেন বেশ কঠোর। কার্লো আনচেলত্তি হঠাৎ করেই তিনি কিন্তু বেশ হাসি খুশি হয়ে গেছেন এবং দলকে যতটা পারছেন তিনি যেভাবে পারছেন উজ্জীবিত করছেন, মজা করছেন। তিনি এনরিকে নিয়ে কথা বলছেন, নেইমারের ফেরা নিয়ে কথা বলছেন, নেইমারের ফেরাটা দলে কতটা ইম্প্যাক্ট ফেলবে সেটাও তিনি বলছেন। ঠিক তার চরিত্রের বাইরে গিয়ে তিনি সেই চেষ্টাটা করছেন। এই মুহূর্তে এটার আসলে কোনো বিকল্প নেই। যদিও রাফিনিয়ার ইনজুরিটা কিছুটা হলেও অস্বস্তি সেলেসাও শিবিরে, তবে নিঃসন্দেহে সেক্ষেত্রে রায়ানকেই ভরসা করতে হচ্ছে এবং তাকে তাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যদিও নেইমার এই ম্যাচে ফিরবেন, তবে আমার যেটা ধারণা শুরুর একাদশে তার ফেরার চান্স কম, হয়তো ম্যাচ টাইম তিনি কম পাবেন। কিন্তু তাকে আসলে দলে ফেরানো এবং তার উপস্থিতিটা দলকে উজ্জীবিত করার কাজে লাগাতে পারে সেলেসাও। তার আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ফিলিপ লাম অলরেডি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ নাকি অলরেডি সোল্ড আউট। হাইড্রেশন ব্রেক থেকে শুরু করে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। অনেকে বলেন যে ওয়ার্ল্ড কাপ নাকি স্ক্রিপ্টেড হয়। মেসি গোল পেয়েছেন, রোনাল্ডো গোল পেয়েছেন, নেইমার কি আজকে গোল পাবেন যদি খেলেন? নেইমার তো সেই চেষ্টাটাই করবেন, তবে নেইমারের আসলে এই মুহূর্তে গোল পাওয়ার চেয়ে তার ফিট হয়ে ম্যাচে খেলা এবং তার নিজেকে ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং স্কটল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ এবং ইউরোপিয়ান প্রতিনিধি তারা, সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য কিছুটা কঠিন হবে। এবং নেইমার যেহেতু দীর্ঘদিন তিনি খেলার বাইরে আছেন, তার জন্য কিছুটা কঠিন। তবে নিশ্চয়ই যতটুকু ম্যাচ টাইম তিনি পাবেন সেই চেষ্টাটা তো করবেন। সব তারকারা গোল পাচ্ছেন, বিশ্বকাপটা নিজেদের করে নেওয়ার চেষ্টা করছেন, সেই রেসে নেইমার কেন পিছিয়ে থাকবেন? তার চেষ্টাটা তো অবশ্যই থাকবে। এবং সেলেসাও ভক্ত যারা আছেন তারাও নিশ্চয়ই সেই প্রত্যাশাটা করবেন, কারণ তর্কের জন্য হয়তো তো নেইমারের গোল পাওয়াটা বেশি জরুরি, বিশেষ করে ব্রাজিল ভক্তদের। আর যেটি বললেন যে এই বিশ্বকাপ নিয়ে নানা সমালোচনা হচ্ছে, এটা শুরু থেকেই হচ্ছে। এবং ফিলিপ লাম বলেছেন, স্কালোনি সবশেষ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষেও তিনি বলেছেন যে এই হাইড্রেশন ব্রেকটা আসলে মোমেন্টাম নষ্ট করছে, খেলার স্পিরিট নষ্ট করছে এবং খেলার মোড় পাল্টে দিচ্ছে। এটা নিয়ে অনেক সমালোচনা
যে পাল্টা জবাবে ফিফা সভাপতি তিনিও কিন্তু বলেছেন যে এখান থেকে $1 ফিফার আয় হয়নি। আসলে এখন এইটার যেহেতু ফিফা সভাপতি এটা বলেছেন, কিন্তু তারপরও সব উম এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন বড় কোচ তারা কিন্তু তাদের বক্তব্য দিচ্ছেন, যারা এই বিশ্বকাপে কোচিং করাচ্ছেন, দলের সাথে আছেন, ডাগআউটে আছেন। তারা যেহেতু বলছেন এই হাইড্রেশন ব্রেকটা আসলেই খেলার মোমেন্টাম নষ্ট করছে এবং ফুটবলের সৌন্দর্যটা নষ্ট করছে। সেই জায়গায় নিশ্চয়ই ফিফা এটা নতুন করে ভাববে এবং ভাবার একটা সুযোগ আছে। কারণ আবার এখানেও একটা বিষয় আছে সামি, এবারে ওয়ার্ল্ড কাপটা যেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো, মেক্সিকো। কানাডা, বিশেষ করে মেক্সিকো যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো এত গরম। আপনি যদি দেখেন একমাত্র ডালাসের এই এটিএনটি স্টেডিয়াম বাদে বাকি সবগুলো কিন্তু উন্মুক্ত স্টেডিয়ামে খেলা হচ্ছে এবং সেখানকার গরমে ফুটবলারদের জন্য এই হাইড্রেশন ব্রেকটা একেবারেই যে দরকার নেই তাও কিন্তু বলার সুযোগ নেই। সব মিলিয়ে ফিফারও নিশ্চয়ই যুক্তি আছে এবং এটা নিয়ে ভবিষ্যতে আরো কথা হবে। সাবেক ফুটবলার, কোচ সবাই তাদের মন্তব্য দিবে এবং ফিফা নিশ্চয়ই সেটা নিয়ে নতুন করে ভাববে। সামি, তারেক, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মুজদেবিন তারেক আমাদের সহকর্মী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।